উপন্যাস অন্তরাত্মা সিজন 2 লিখেছেন আফরিন শিকদার। পর্ব সংখ্যা ৯। টং দোকানে বেশ মানুষের আড্ডা। পাশেই মালাই চা আর পোড়া রুটি বিক্রি হচ্ছে, সেগুলো খেতেই ভিড় লেগেছে বেশ। আরিশ দোকান থেকে সিগারেট নিয়ে লাইটার দিয়ে জ্বালিয়ে নেই। জ্বলন্ত সিগারেট মুখে পুড়ে নাক মুখ দিয়ে ধোঁয়া ছাড়ে। গায়ের কালো জ্যাকেটের জায়গায় জায়গায় ছেঁড়া, সাদা তুলো দেখা যায়। পায়ের চটিতে তালি, পটি লাগানো হয়েছে বহুবার। এত শীতে চটি পরলে স্বাভাবিকভাবে ঠান্ডা বেশি লাগবে। তবে আরিশ ওসবের তোয়াক্কা করে না। দোকানের বাঁশের বেঞ্চিতে বসতেই চোখ আটকে সামনে। হাইওয়ের উপর দাঁড়িয়ে আছে চারুলতা। আরিশ মুহূর্তেই মুখ ঘুরিয়ে নেই। চারু রাস্তা পার হয়ে এদিকে এসে দোকানের দিকে। আরিশের আপাদমস্তক পরখ করে দোকানের ভিতরে ঢুকে যায়। দোকানদারের পাশে গিয়ে দুটো বলপেন কিনে নেই। আবার বাইরে বেরিয়ে আসে। কেমন বুকের মধ্যে আজ অস্থিরতা। রাগ হচ্ছে ভীষণ। আরিশ বিরক্ত করলে তার অসহ্য লাগতো। তবে আজ তো সে বিরক্ত করছে না। ফিরেও দেখছে না তাকে। তবে আজ কেন খারাপ লাগছে। চারু হাইওয়ের উপর উঠে আবারও ঘুরে তাকায়। আরিশ মুখ ঘুরিয়ে তাকিয়ে আছে তখনও অন্যদিকে। চারুলতার অস্থিরতা ক্রমশ যেন বৃদ্ধি পায়। মুখ ঘুরিয়ে নিয়ে দ্রুত রাস্তা পার হয়ে এগিয়ে যায় সুনাইরার দিকে। চারুলতার মুখের করুণ অবস্থা দেখে সুনাইরা ব্যস্ত গলায় বলে, কিরে, কি হয়েছে? আবার ওই ছেলেটা তোকে বিরক্ত করেছে? চারু দীর্ঘশ্বাস ছেড়ে বলে, না, আজ কিছু বলিনি। উফ, বাছা গেল। তবে তোর কি হলো বলতো? মুখখানা এমন করে রেখেছিস কেন? কিছু হয়নি, চল কলেজে যাব। নাস্তা কিছু করে নিবি না? ভার্সিটির পাশে নতুন ধাবা হয়েছে। চল কিছু খেয়ে তারপর কলেজে যাই। আমার খেতে ইচ্ছে করছে না। তোর খাওয়ার হলে খা। আমি কলেজে যাচ্ছি। সুনেরা শঙ্কা ভরা গলায় বলে, এমন রেগে যাচ্ছিস কেন? কি হয়েছে সেটাও তো বলছিস না। কিছু হয়নি। তুই যাবি নাকি খেতে যাবি? তুই না গেলে আমি একা খাই কখনো? চল যাই। চারু রিক্সা ডাকতে বারবার হাত তোলে। রিক্সা ফাঁকা থাকলেও কোনো রিক্সাওয়ালা তাদের ডাকে সাড়া দেয় না। সুনেরা বিরক্ত গলায় বলে, এই মামাদের আজ কি হয়েছে বলতো? ধর্মঘট করলো নাকি? প্যাসেঞ্জার নেই তবুও থামছে না কেন? চারু জবাব দেয় না। তখনও সে রিক্সা দাঁড় করাতে ব্যস্ত। তবে বারবার ব্যর্থ হচ্ছে। দুজনের করুণ মুখশ্রী। ফাঁকা রিক্সা আসতেই চারু আবারও হাত তুলে, তবে রিক্সাওয়ালা ছুটে যায় রাস্তার উপাসে। আরিশের পায়ের কাছে রিক্সা থামতেই সে রিক্সায় চেপে বসে। রিক্সাওয়ালা ফুরফুরে মনে রিক্সা চালায়। সুনেরা চক্ষু কপালে। মৃদু স্বরে বলে, আমরা কি ফ্রিতে চাই নাকি? ওই বজ্জাত ছেলে রিক্সা ডাকতেই থেমে গেল। অথচ আমাদের নিচ্ছে না কেন? চারুও অবাক, তবে রাগে দুঃখে সে কোনো কথা বলছে না। দীর্ঘশ্বাস ছেড়ে বলে, অন্য রিক্সায় যাবো আমরা। রিক্সার অভাব নাকি? দুজনে ঘাড় বাঁকিয়ে বাম দিকে তাকাতে আবারও ছুটে আসে রিক্সা। 14-15 বছরের কিশোর ছেলে রিক্সা চালক। চারু হাত তুলতেই রিক্সা থেমে যায়। স্বস্তির শ্বাস ছেড়ে দুজন তাড়াহুড়া করে উঠতে গেলে রিক্সাওয়ালা কাটকাট গলায় বলে, আপনাকে নিতে পারবো না গো আফা। কোনো রিক্সাওয়ালা আপনাকেও আর রিক্সায় তুলবে না। আমাকেও আরুষ ভাইজানরে আপনি মারছেন না? ভাইজানের মতো ভালো মানুষের গায়ে হাত তুলবেন আর আমরা আপনারে রিক্সায় তুলুম, তা তো হতে পারে না। সুনেরা কড়া গলায় বলে, এই চুপ। আমরা মাগনা নাকি যাব? টাকা ছাড়া নিবি আমাদের? ভাড়া ডাবল দিব, আমাদের কলেজের সামনে নামিয়ে দিবি। ভাড়া লাখ টাকা দিলেও নিমু না আপনাদের। হাইট্টা যান। না হলে বাপের প্রাইভেট কার ডেকে এনে চলে যান। কথাটা শেষ করে রিক্সা চালু করে ছেলেটি। সুনেরা রাগে হিসহিস করছে। দাঁতে দাঁত চেপে বলে, বজ্জাত ছেলে কোথাকার। এখন আমরা যাব কি করে? চারু ছুটো করে বলে, সিএনজি অটোতে চলে যাই চল। তোর মাথা খারাপ? এই ড্রাইভারগুলো খুব ছেঁচড়া। এরা রাস্তায় দাঁড় করিয়ে প্যাসেঞ্জার তুলে। আমার ভীষণ বিরক্ত লাগে এসব। তুই অপেক্ষা কর, আমি বাপিকে বলছি গাড়ি পাঠাতে। ওইসব গাড়ি আমার লাগবে না। তুই অটোতে যাবে নাকি আমি একাই চলে যাব? ঠিক আছে চল। ফাঁকা সিএনজি দেখে দুজনেই রওনা হয়ে কলেজের উদ্দেশ্যে। মোহনপুর বাজারে লোক সমাগম আজ তুলনামূলক অনেক বেশি। মোহনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে জনসমাবেশের আয়োজন করেছে আরহামের দলের লোকজন। আজ জনসম্মুখে বক্তব্য রাখবেন আরহাম। আরিশ রিস্কা নিয়ে এসে থামে মোহনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে। মুফাজ তাকে জরুরি কাজে পাঠিয়েছে এখানে। কাজটা যদিও এখন অবধি বলেনি। আরিশ পকেট থেকে সিগারেট বের করে মুখে গুজে লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে ধোঁয়া ছাড়া শুরু করে। স্কুলের গেটের দিকে উঁকি দিতে পিছন থেকে এসে জাপটে জড়িয়ে ধরে কেউ একজন। আরিশ চমকায়, বুকের ভিতর দ্রিম করে আওয়াজ হয়। চট করে ঘাড় ঘুরাতেই ভীতু মুখশ্রী রাগে পরিণত হয়। উচ্চস্বরে ধমক দিতেই উদ্যত হতেই লাজুক দাঁত কপাটি বের করে হাসে। ব্যস্ত গলায় বলে, আমারে মজা কি না দিবা চলো। আরিশ প্রচণ্ড বিরক্ত হয়।
লাজুক আবারও বলে ওঠে, মজা না কিনে দিলে আজ তোমারে ছাড়তাছি না ভাইজান। চলো মজা কিনে দিবে আমাকে। আরিশ ফুস করে শ্বাস ছাড়ে। ছাইরা দে কইতাছি নির্লজ্জ। ওহ ভাইজান, আমার নাম মোটেই নির্লজ্জ নই। আমার নাম রাজুকলতা। হুদাই আজাইরা নাম রেখে লাভ কি? নির্লজ্জি ঠিক আছে, তোর সাথে ভালো চাই। তুমি আমারে মজা কিনে দিবা কিনা কও। পারুম না, টেহা নাই, সর। আমি তাহলে আজ তোমারে ছাড়ছি না, এভাবেই ধরে রাহুম। আগে মজা কিনা দিবা তারপর ছাড়ুম। ছাড় কইতাছি, রাগ উঠাবি না কিন্তু। কইলাম তো মজা কিনা না দিলে ছাড়ুম না। ছাড় দিমু কিন্না। তোর মতো নির্লজ্জেরে কিন্না না দিয়া শান্তি আছে? লাজুক দাঁত কপাটি বের করে হাসে। আরিসের কোমর পেঁচিয়ে ধরে বলে, চলো দোকানে যাই। আবার ধরলি কেন? তুমি আগের বার কি করছিলা মনে আছে? কিন্না দিবা কইয়া রিক্সায় উঠে চলে গেছিলা। লাজুক এখন আর বোকা নেই। মজা কিনা দেওয়ার পর ছাইরা দিমু। আরিশ ফুস করে শ্বাস ছেড়ে বলে, ঠিক আছে চল। আরিশ হাঁটা শুরু করে দোকানের দিকে। লাজুক আরিশের কোমর পেঁচিয়ে ধরে হাঁটছে। রাস্তা পার হতে গেলেই সবুজ সিএনজি এসে চারু তাকিয়ে দেখে আরিশ আর লাজুককে। সুনয়রা ঘাড় বেঁকিয়ে দেখে নেই ভালো মতো। ফের কড়া গলায় বলে, দেখলি বকাটে কারে কই? যেই দেখছে তুরে পটাতে পারলো না, অমনি বাচ্চা মেয়েদের পটাতে লেগে গেল। এই সকল মেয়েরাও না জাতপাত দেখে না, আবেগে যার তার প্রস্তাবে রাজি হয়ে যায়। চারুর হাত পা কাঁপছে অনবরত। চোখ দুটো যেন ঝাপসা হয়ে যায়। কাঁপা কাঁপা স্বরে বলে, জাহান্নামে যাক, তাতে তোর কি? আমি তো দেখছি না, তুই কেন এসব দেখতে যাচ্ছিস? চারুর ভেজা গলায় সুনয়রা অবাক হয়। ক্ষীণ স্বরে বলে, কি হয়েছে তোর? কাঁদছিস কেন চারু? কিছু হয়নি, বললাম তো। কতবার আর বলবো? এক প্রশ্ন বারবার করে বিরক্ত কেন করছিস আমায় বলতো? ঠিক আছে, কিন্তু তুই রেগে যাচ্ছিস কেন এভাবে? চারু জবাব দেয় না। মুখ ঘুরিয়ে নিই অন্যদিকে। শান্ত স্বরে ড্রাইভারকে বলে, মামা আরেকটু জোরে যাবেন? সুনাইরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে চারুর দিকে। লাজুক দোকানে ঢুকে পছন্দসই চকলেট চিপস কিনে নেই। দাঁত কপাটি বের করে দোকানের ফ্রিজের দিকে এগিয়ে যায়। শান্ত স্বরে বলে, চাচা আইসক্রিম আছে? আরিশ চোখ পাকিয়ে তাকে লাজুকের দিকে। রাগী স্বরে বলে, থাপড়ামু নির্লজ্জ। শীতে তোর আইসক্রিম খাওয়া বের করে দিব। একটা খামো, বেশি নিমু না। ঠান্ডা লাগবে, অন্য কিছু খা। একটাই নেই। আরিশ দীর্ঘশ্বাস টেনে বলে, আচ্ছা নে, একটার বেশি নিবি না। আচ্ছা। দোকানদার চিপস চকলেট আইসক্রিম প্যাকেটে ভরে এগিয়ে দিই লাজুকের দিকে। আরিশ জ্যাকেটের পকেট কুড়িয়ে যা টাকা পায় তাতে দাম পরিশোধ হয় না। টাকাগুলো দোকানদারকে দিয়ে শান্ত স্বরে বলে, বাকি টেহা পরে দিয়া যামুনে। দোকানদার হাসি মুখে মেনে নেই। লাজুক প্যাকেট হাতে নিয়ে আবারও এগিয়ে আসে আরিশের দিকে। দাঁত কপাটি বের করে হেসে বলে, চলো ভাইজান, এবার ভিতরে যাই। কালু মানিকের ভাষণ শুনবে, চলো। আরিশ চোখ পাকিয়ে বলে, তুই যা, আমি ওসব শুনি না। চলো না। আরিশ ধমকে থামিয়ে দিই লাজুককে। লাজুক গাল ফুলিয়ে নেই। আরিশ রাগী স্বরে বলে, তোরে ভিতরে যাইতে কইছি, ভিতরে যা। লাজুক প্যাকেট হাতে ভেতরে গুমরা মুখ করে নিয়ে সামনের দিকে এগিয়ে যাই। গেট পেরোতেই বিশাল সমাবেশ চোখে পড়ে। পুরো মাঠ জুড়ে চেয়ার পাতা, নানা রঙের পর্দা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা। এলাকার চেয়ারম্যান মেম্বার আরহামের দলের লোক থেকে শুরু করে প্রায় গ্রামের সব পুরুষ উপস্থিত এখানে। লাজুক ধীর পায়ে এগিয়ে যায় বাম দিকে, সেটাই বসা তার বন্ধুরা। সোনালি আগে থেকে লাজুকের জন্য চেয়ার ধরে রেখেছিল। লাজুক এগিয়ে যায় সোনালির দিকে। সোনালির ডান দিকে বসে শিলা। লাজুক বাম দিকে বসে সোনালির হাত খাবলে ধরে বলে, এই শিলা কি যাওয়ানি এখানে কি করছে রে? সোনালি চুপ পাকিয়ে বলে, এখানে জনসমাবেশ হচ্ছে লাজুক। যত মানুষ আসবে আরহাম ভাইয়ের জন্য ততই ভালো। খবরদার আজ কোনো আকাম করিস না। আরহাম ভাইয়ের সম্মান ধুলি মিশলে আরহাম ভাই তোকে জ্যান্ত পুঁতে দিবে। কালু মানিকের ভাষণ আমি ওই শিলাকে যাওয়ানিকে কিছুতেই শুনতে দিব না। ওকে আমি থাকতে দিব না এখানে। কি করবি তুই? তাড়িয়ে দিব। লাজুক দয়া করে এমন অনর্থক করিস না। লাজুক সোনালির কথায় তোয়াক্কা না করে ধেয়ে যায় শিলার দিকে। কোমরে দুহাত গুজে ভারী গলায় বলে, শিলাকে যাওয়ানি, বাড়ি যা কইতাছি। এইখান থেকে বাইরে হ। কালু মানিকের ভাষণ আমি তোরে শুনতে দিব না। শিলা ক্রুড় হেসে বলে, ১০০ বার শুনুম, দেখি আইস তুই কি করতে পারিস। তোর লজ্জা করে না আমার কালু মানিকের ভাষণ শুনতে চাস? চইলা যা কইতাছি, না হলে সেদিনের মতো। সোনালি মুখ বাঁকিয়ে চেয়ারে গায়ে এলিয়ে বসে। আঙ্গুল তুলে বলে, ওই যে পুলিশ দেখছিস, আজ গায়ে হাত তুলা দেখিস, একেবারে জেলে পুইরা দিমু। লাজুক চোখ তুলে তাকাই। গেটের পাশে দাঁড়ানো প্রায় ২০ জনের মতো পুলিশ। লাজুকের পুলিশে ভীষণ ভয়। পরপর ডুব গেলে সরে আসে শিলার কাছ থেকে। মঞ্চে মাইকের পাশে দাঁড়িয়ে আছে সৈকত। জরুরি কিছু কথা সেরে সৈকত গলা ছেড়ে বলে, এবার সবার উদ্দেশ্যে ভাষণ দিবে গ্রামের কৃতি সন্তান, এবারের এমপি পদপ্রার্থী আমাদের প্রিয় ভাই আরহাম তালাত মির্জা। নামটা পুরোপুরি উচ্চারণ করার আগেই লাজুক দুহাত তুলে হাত তালি দেই।
মঞ্চে সবার সামনে বসা আহাদ মির্জা, আজমল মির্জা আর সীমান্ত মির্জা। তিনজনই নড়েচড়ে বসে। আজমল মির্জা ভীষণ এক্সাইটেড। আজ প্রথম ছেলের ভাষণ শুনবে সে। আরহা মঞ্চে উঠে যায়। সাদা পাঞ্জাবির উপরে কালো চাদর গায়ে সুন্দর করে পেঁচিয়ে মাইকের সামনে দাঁড়ায়। প্রথমে সবার উদ্দেশ্যে সালাম দেই। সবার মনোযোগ স্থির আরহামের পানে। আরহাম মাইক শক্ত করে চেপে ধরে গ্রামবাসীর কাছে প্রতিশ্রুতি দেয়। গ্রামের উন্নয়ন, রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা, বেকার যুবকদের চাকরির ব্যবস্থা থেকে শুরু করে সকল ক্ষেত্রে উন্নয়ন করবে সে। সে ক্ষমতার জন্য গ্রামবাসীর অধিকার আদায়ের লড়াইয়ে লড়বে সংসদে। আজমল মির্জার ছেলের বক্তব্যে প্রাণ ভরে যায়। গ্রামবাসী যেন নতুন করে স্বপ্ন দেখতে শেখে। তারা চেয়েছিল তো এমন নেতা। আরহামের বক্তব্য থামতেই করতালিতে ভাসে পুরো মাঠ জুড়ে। রাজু হাত উঁচু করে জুড়ে জুড়ে তালি দিচ্ছে। আরহাম বক্তব্য থামিয়ে মঞ্চে পাতা চেয়ারে বসতেই সৈকত আবার এগিয়ে যায় মাইকের দিকে। শান্ত স্বরে বলে, ভাইকে নিয়ে কারো কিছু বলার থাকলে মঞ্চে এসে বলতে পারেন। লাজুক ব্যাগ হাত থেকে চট করে উঠে দাঁড়ায়। আমি বলবো আমি। আরহাম সবে ফোন হাতে নিয়েছিল। লাজুককে দাঁড়াতে দেখে আঁতকে ওঠে। সৈকত আমতা আমতা করছে। লাজুক সোনালির হাতে ব্যাগ দিয়ে দৌড়ে আসে। আরহাম চোখ পাকায়। সৈকতের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, ওরে নিচে নামতে বল সৈকত। সৈকত হাসূচক মাথা নেড়ে এগিয়ে আসে লাজুকের পাশে। শান্ত স্বরে বলে, এখানে বড়রা কথা বলবে লাজুক, তুমি বলতে পারবে না। লাজুক সৈকতের বাধা তোয়াক্কা না করে মাইক হাতে নেই। মাইকে হাতে নিতেই আহাদ মির্জা বুকে হাত দিয়ে বলে, এই মেয়ে নির্ঘাত আজ আমার হার্ট অ্যাটাক করিয়ে দিবে। উড়ে তোরা কেউ আটকা আমার মাইয়াডারে। আজমল মির্জা শান্ত স্বরে বলে, শুধু শুধু চিন্তা করছো, ঠিক পারবে। লাজুক আমাদের বাড়ির মেয়ে। আর ও চঞ্চল, এত মানুষের মধ্যে ঠিক ভাষণ দিতে পারবে। ওইটাই তো আমার চিন্তার কারণ। কি রেখে কি বলে দেই। মাবুদ আমার মাইয়াডারে আটকাও। লাজুক মাইকে ফু দিয়ে বলে, আসসালামু আলাইকুম স্যার। সৈকত ফিসফিসিয়ে বলে, স্যার না, গ্রামবাসী। থুকু, গ্রামবাসী। উপস্থিত ভাই ও বোনেরা, আপনারা সকলে কালু মানিককে ভোট দিবেন। কালু মানিক ভালো লোক। জয়ের মালা তারই হোক। কালু মানিকের হলে যেই থাকবে না আর কারু ভয়। এই যে আমরা মাইয়ারা কষ্ট করে প্রতিদিন স্কুলে আসি পড়তে। কালু মানিক জয়ী হলে আর কাউকে কষ্ট করে পড়তে আসতে হবে না। কালু মানিক যোগ্য পাত্র দেখা মাইয়াগো বিয়ে দিয়ে দিবে। মঞ্চের নিচে থেকে সবাই হু হু করে হেসে ওঠে এবার। সৈকত মাইকের স্পিকার বন্ধ করে দেই। আহাদ মির্জা বুকে হাত দিয়ে বসে আছে। আরহাম অগ্নি চোখে তাকিয়ে আছে লাজুকের পানে। সৈকত ফিসফিসিয়ে বলে, সময় শেষ লাজুক, আর বলতে হবে না। তুমি দয়া করে নিচে নেমে যাও। কেন, আমার বলা শেষ হয়নি। মাইক দিন সৈকত ভাই। এসব বলে ভাই একটা বুটও পাবে না লাজুক। তুমি দয়া করে নিচে নামো। না, আমি বলবো। জিদ করে না, ভাই কিন্তু রেগে যাচ্ছে। লাজুক আর চোখে তাকায় আরহামের পানে। আরহামের রাগী দৃষ্টি বুঝে লাজুক গাল ফুলাই। ধেই ধেই করে নিচে নেমে আসে। আহাদ মির্জা হাত বাড়িয়ে মেয়েকে কাছে টেনে নেই। পাশের চেয়ারে বসিয়ে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলে, আর কোথাও যাইও না আম্মা। এই দেহ বুকের ভিতর কেমন করতাছে। এখনই কিছু হইয়া গেলে আপা খুই পাইবা আম্মা। লাজুক ব্যস্ত গলায় বলে, কি হয়েছে তোমার আব্বা? কিচ্ছু হয়নি আম্মা। ওই যে তুমি উপরে গেলে না, মনে হচ্ছিল আমার আম্মা এবারের ভোটে পারতে কি সুন্দর করে বক্তৃতা দিচ্ছিলা। গর্বে আমার আমার বুক ফুলে উঠেছে। আর একটু হলে ফেটে যেত। লাজুক দাঁত কপাটি বের করে বলে, ভালো লাগছে তোমার আব্বা? ভালো লাগছে মানে? সেরা হইছে আম্মা। তাহলে আবার যাই? আহাদ মির্জা মেয়ের হাত শক্ত করে চেপে ধরে বুকে হাত দিয়ে বলে, আরে না আম্মা, আমার বুক ফাইটা যাবে। তুমি এইখানেই বইসা থাকো। লাজুক গাল ফুলিয়ে বাবার পাশে বসে। আজমল মির্জার পাশে এসে বসেছে এলাকার চেয়ারম্যান। চেয়ারম্যান মৃদু স্বরে বলে, বুঝলেন মির্জা সাহেব, আরহামের জয়ে এবার কেউ আটকাতে পারবে না। এলাকার লোক ঠিক যোগ্য প্রার্থী নির্বাচন করবে। আজমল মির্জা মৃদু হাসে। চেয়ারম্যান আবারও বলে, ভাবছি নির্বাচনের পরপরই দুটোর হাত এবার এক করে দিব। আমি তো নির্বাচনের আগেই বিয়েটা করিয়ে দিতে চাইলাম ভাই সাহেব। আপনি এত সময় নিতে চাচ্ছেন কেন? ছেলেটা এখন প্রেসারে আছে। নির্বাচনের ঝামেলায় সংসারে মনোযোগী হতে পারবে না। আর শুভ কাজে তাড়াহুড়া না করাই ভালো। ছোঁয়াকাল সবে বাড়ি এসেছে। দুটোতে নিজেদের মতো কথা বলুক, চিনুক জানুক, তারপর না হয় বিয়ে নিয়েই ভাবা যাবে। আজমল মির্জা ক্ষীণস্বরে বলে, যা ভালো মনে করেন। আপনার মতো শুভাকাঙ্ক্ষীর সাথে আত্মীয়তা করতে আমি যখন তখন প্রস্তুত। মেয়েটাকে নিয়ে আজ বাসায় আসুন। আরহামের মা ওকে দেখার জন্য পাগল হয়ে গেছে। ঠিক আছে ভাই সাহেব। লাজুক কান খাড়া করে এত সময় শুনছেন চেয়ারম্যানের সাথে বলা মেজো আব্বার কথাগুলো। বাবার বুক থেকে মাথা সরিয়ে হাত রাখে বাবার মুখে। কাঁপা কাঁপা স্বরে বলে, মেজো আব্বা কার বিয়ার কথা কইতাছে আব্বা? হাত মেজে মুচকি হেসে বলে, তোমার মেজো ভাইজানের। মানে কালু মানিকের? হ্যাঁ। লাজুকের বুকের মধ্যে কেঁপে ওঠে। মাথা ঘুরে যায়। লাজুক চেয়ারে গায়ে এলিয়ে দিতেই আহাদ মির্জা ব্যস্ত গলায় বলে, লাজুক আম্মাজান, কি হয়েছে তোমার?
আজমল মির্জা, সীমান্ত মির্জা ছুটে আসে। লাজুকের হাত পা কেমন কাঁপছে। বাবা চাচারা হাত সরিয়ে দিয়ে লাজুক দৌড়ে বাইরে বেরিয়ে যায়। গেট পেরিয়ে এসে দেওয়ালে পিঠ ঠেকিয়ে হু হু করে কেঁদে ওঠে। গেটের পাশের লোকজন তাকিয়ে আছে লাজুকের দিকে। লাজুক এদিক ওদিক তাকিয়ে নিজেকে ধাতস্থ করে নেই। হাঁটা শুরু করে সামনের দিকে। অস্থিরতায় লাজুক দিক ভুলে যায়। উল্টো পথে হাঁটা শুরু করে। রাস্তা পার হতে গেলেই শক্ত হাত চেপে ধরে কেউ লাজুকের হাত। ধমকে বলে, মরার সাজ জাগছে। লাজুক ঘুরে তাকায়। আরাম কড়া গলায় ধমকে বলে, ওদিকে কোথায় যাচ্ছিলে? লাজুক জবাব দেয় না। আরাম রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। এবার জোরে সুরে ধমকে বলে, বাড়ি চল, আজ তোর হাত পা ভেঙে বাড়িতে ফেলে রাখবো। লাজুক তখনও জবাব দেয় না। আরাম কিঞ্চিত অবাক হলো। লাজুক এভাবে চুপ থাকার মেয়ে নয়। হঠাৎ এমন সাইলেন্ট মুডে চলে যাওয়ার কারণটা তার অজানা। রাগ নিয়ন্ত্রণ করে বলে, গাড়িতে উঠে বস। লাজুক মুখ খুলে এবার। শান্ত স্বরে বলে, আমি একা চলে যেতে পারবো। তোকে গাড়িতে উঠতে বলেছি লাজুক। লাজুক গাল ফুলিয়ে থপ থপ পা ফেলে গাড়িতে উঠে বসে। আরহাম ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করে। পুরো রাস্তা জুড়ে লাজুক চুপ আজ। আরহাম মাঝে মধ্যে লাজুককে দেখে নেই কয়েকবার। মির্জাবাড়ি গেটের সামনে এসে গাড়ি থামতেই লাজুক হনহনিয়ে নিচে নামে যায়। বাসার ভিতরে ঢুকতেই সুমি মির্জা ছুটে আসে মেয়ের পাশে। লাজুক মায়ের হাতে ব্যাগ ধরিয়ে দিয়ে গুমরা মুখে শুধায়, আম্মা, মেজো আম্মা কোথায়? রান্নাঘরে। কেন বলতো? লাজুক মাকে কোনো জবাব দেয় না। দ্রুত পা ফেলে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। দরজার কাছে আসতেই গলা ছেড়ে ডাকে, মেজো আম্মা। মালিনী বেগম ঘুরে তাকায়। লাজুকে চোখে পড়তেই মুচকি হেসে বলে, এসেছিস, খাবি কিছু বানিয়ে দিব? না, তুমি আগে কও, চেয়ারম্যানের মাইয়ার লগে কালুমানিকের বিয়ে দিবা? তোর মিজু আব্বা ঠিক করেছে। অসম্ভব, আমি বেঁচে থাকতে এই অনর্থক কখনো হতে দিব না। চেয়ারম্যানের মাইয়া কালু। কালু মানিক করে বিয়ে করলে বাচ্চা কাচ্চা কালু হবে। আমি মির্জা বাড়ির মেয়ে হয়ে এমনটা হতে দেই কি করে? প্রয়োজনে ফর্সা বাচ্চা জন্ম দিতে আমি সাহায্য করব কালু মানিককে। মালিনী বেগম কাঁপা কাঁপা স্বরে বলে, কিভাবে তুই সাহায্য করবি? স্নেহা বাবুর মতো ফুটফুটে মাইয়া জন্ম দিতে তুমি যেমন মেজো আব্বাকে সাহায্য করেছো ওভাবে। মালিনী বেগম জিভে কামড় দিই। ব্যস্ত গলায় বলে, ছি ছি, আরাম ভাই হই তোর, এসব বলতে হয় না। কেন বলবো না? তুমি আগে বলো ছোয়া বুবুর সাথে কালু মানিকের বিয়ে দিবে না। মালিনী বেগম কিছু বলার জন্য উদ্যত হতে গেলেই রান্নাঘরের দৌড়ে এসে দাঁড়ায় আরাম। শান্ত স্বরে বলে, মা, 1 কাপ মশলা চা বানিয়ে আমার রুমে পাঠাও তো। মালিনী বেগম ব্যস্ত গলায় বলে, তুই উপরে যা, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। আরহাম হাসূচক মাথা নেড়ে উপরে যাওয়ার জন্য পা বাড়ায়। লাজুক পিছু ডাকে। আরহাম থেমে যায়। ঘাড় ঘুরিয়ে তাকায় লাজুকের দিকে। লাজুক কাঁপা কাঁপা স্বরে বলে, আমি ঘর ঝাড়ু দেওয়া, কফি বানানো শিখে গেছি আরহাম ভাই। এবার চাইলে আপনি আমাকে নিয়ে একটু ভাবতে পারেন। আরহাম লাজুকের আপাদমস্তক পরখ করে, ফের বুকের উপর 2 হাত ভাঁজ করে শিরদাঁড়া সোজা করে দাঁড়ায়। লাজুকের মুখোমুখি। শান্ত স্বরে বলে, হ্যাঁ ভেবেছি। সত্যি, কি ভেবেছেন? ভেবেছি ইউনিয়ন পরিষদের জারুদারের কাজটা তোকেই দিব এবার। 3 বেলা খাওয়া দাওয়ার পাশাপাশি মাসিক বেতনে 1,000 টাকা। লাজুকের মুখখানা ফাটা বেলুনের মতো চুপসে যায়। ব্যস্ত গলায় বলে, ওভাবে নয়, এই যে আমার দিকে তাকান। আমার মতো এত সুন্দরী মেয়ে ইউনিয়ন পরিষদের জারুদার হলে ভালো লাগবে বলুন? তবে ব্যক্তিগত জারুদার হতে আমার কোনো আপত্তি নেই। আরহাম দরজার দিকে এগিয়ে যায়। আরহাম দরজার দিকে এগিয়ে যায়। দরজার পাশে রাখা ঝাড়ু তুলে লাজুকের হাতে ধরিয়ে দিয়ে বলে, ঠিক আছে, মির্জাবাড়ির ব্যক্তিগত জারুদার বানানো হলো তোকে। আজ থেকে 3 বেলা ঝাড়ু দিবি। চলবে। কণ্ঠে। গল্প বাইরে এর থেকে আমি রেড। পরবর্তী পর্ব দেখতে চাইলে কমেন্ট করো। কমেন্টে জানাও তোমাদের জন্য পরবর্তী পর্ব দিব কিনা। কারণ আমার এটা তো নতুন চ্যানেল। এখন তোমরা যদি দেখে না জানাও আমাকে, আমি তো বুঝতে পারবো না তোমরা কি চাচ্ছ কিনা গল্পটা কন্টিনিউ করতে।